প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টেবিল টক পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানের অষ্টম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা অধ্যায় থেকে সমুদ্র স্রোতের কারণসমূহ। ইতিপূর্বে সমুদ্র স্রোতের কারণ সংক্রান্ত একটি ভিডিও তোমরা হয়তো দেখেছো। আজকে আমি আরও বেশ কয়েকটি কারণ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা এই ভিডিওতে সমুদ্র স্রোতের কারণ সম্পর্কে জানতে পারবে এবং এ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় যে অনুধাবনমূলক প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোরও আনসার করতে পারবে। তো শুরুতেই আমি আলোচনা করব যে উষ্ণতার তারতম্য কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি করে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা কিভাবে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে এই নিরক্ষীয় অঞ্চলের পানি প্রচুর পরিমাণে বাষ্পীভূত হয়ে উপর দিকে উঠে যায় এবং পানির স্তর অনেকটা নিচু হয়ে যায়। আবার নিরক্ষরেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় ততই সূর্য তির্যকভাবে পতিত হয়, ফলে ওই অঞ্চলে এর পানি উষ্ণ হয় কম, ফলে ওই অঞ্চলের পানির উচ্চতা অনেক বেশি থাকে। তো পানির সমতা বিধান করার জন্য নিরক্ষীয় অঞ্চলে যে পানির সমতার ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণের জন্য বা নিরক্ষীয় অঞ্চলের পানি কমে গেলে সেখানে পানি শূন্যতা পূরণ করার জন্য নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণ দিক থেকে পানি সেই নিরক্ষরেখার দিকে ধাবিত হয়। অর্থাৎ যে অঞ্চল শীতল অঞ্চলের পানি উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে সমতা বিধানের চেষ্টা করে, ফলে উষ্ণ অঞ্চলের সে উষ্ণ পানিও শীতল অঞ্চলের দিকে বিপরীত দিকে প্রবাহিত হয়। এভাবে একটি বিপরীতমুখী স্রোতের সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে লবণাক্ততার তারতম্য কীভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি করে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরও আমরা সুন্দরভাবে দিতে পারি। আমরা জানি যে অঞ্চলের পানি বাষ্পীভূত হয় বেশি বা যেখানে সূর্যকিরণ বেশি হয় সেখানের পানি বাষ্পীভূত হয়ে গেলে পানিতে লবণের ঘনত্ব বৃদ্ধি পায়। আর ঘনত্ব যে অঞ্চলের পানিতে লবণের ঘনত্ব বৃদ্ধি পায়, এই ঘন পানি তখন কি হয়, এই ঘন পানির আর হালকা যে অঞ্চলের পানিতে লবণাক্ততার পরিমাণ কম সেই অঞ্চলের পানি থেকে হালকা, এই হালকা পানি এবং ভারী পানির মধ্যে সমতা বিধানের জন্য বিপরীতমুখী স্রোতের সৃষ্টি হয়। ফলে এভাবেও লবণাক্ততার তারতম্যের ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এরপরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, ভূভাগের অবস্থান কিভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আমাদের এই পৃথিবীর বিভিন্ন অংশ সমুদ্রের সাথে সংযুক্ত এবং সমুদ্রের মাঝখানেও কিন্তু অনেক দেশ আছে, অনেক ভূভাগ আছে। তো সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময় যখন কোনো ভূভাগে অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো অংশে বাধাপ্রাপ্ত হয় তখন যে কাজটি হয় যে একটি স্রোত একাধিক স্রোতে বিভক্ত হয়ে পড়ে, তখন নতুন নতুন স্রোত সৃষ্টি করে। পৃথিবীর এক জায়গায় নয়, যতগুলো স্রোত সমুদ্রে প্রবাহিত হয় ততগুলো স্রোতেই কিন্তু যদি নতুন কোনো ভূভাগ সমুদ্রের স্রোতের সামনে পতিত হয় তখন এই একটা স্রোত একাধিক স্রোতে বিভক্ত হয়। এভাবে শত শত স্রোতের সৃষ্টি হয়েছে সমুদ্রের মধ্যে। তো আমরা বলতে পারি যে ভূভাগের অবস্থান সমুদ্র স্রোতের সৃষ্টি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে যে অসমান বাষ্পীভবন। পৃথিবীর সব জায়গায় বাষ্পীভবন একরকম থাকে না। এই সংক্রান্ত একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে বাষ্পীভবন বা অসমান বাষ্পীভবন কিভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে আমরা আলোচনা করি যে ধরো যে অঞ্চলের পানিতে বেশি পরিমাণে বাষ্পীভবন হয় অর্থাৎ পানি বাষ্পীভূত হয়ে উপর দিকে উঠে যায়, সেই অঞ্চলের পানি কিন্তু কি হয়, তার স্তরটা একটু নিচে নেমে যায়। পানি তার সমতা বিধান করতে যে উচ্চচাপ অঞ্চলের পানি বা যে অঞ্চলের পানি শীতল সেই অঞ্চলের পানির লেয়ার থাকে উঁচু বা স্তর থাকে উঁচু, ফলে উঁচু পানি ওই যে অঞ্চলের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেছে সেই অঞ্চলের দিকে ধাবিত হয় এবং যে অঞ্চলের পানি বাষ্পীভূত হয়েছে সেই অঞ্চলের পানি কিন্তু উত্তপ্ত থাকে বেশি, অর্থাৎ হালকা থাকে। ফলে এই হালকা পানি আবার শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে বিপরীতমুখী স্রোতের সৃষ্টি করে। এভাবে উষ্ণতার বিশেষ করে অসমান বাষ্পীভবনের ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেবিল টক পর্বে আমরা আজকে আলোচনা করব আরেকটি বিষয়, যে শৈল শিরার অবস্থান সমুদ্র স্রোতের সৃষ্টি করে ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও যখন পরীক্ষায় আসবে তখন তোমরা কিন্তু ইচ্ছে করলেই
এই প্রশ্নের উত্তরও তোমরা সহজে দিতে পারো। আমরা জানি আমাদের পৃথিবীর বুকে অনেক পাহাড় পর্বত টিলা মালভূমি এগুলো রয়েছে, কিন্তু এইগুলা থাকার ফলে আমাদের বায়ু প্রবাহ কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে একটি বায়ু থেকে একাধিক বায়ু প্রবাহ সৃষ্টি হয়। অনুরূপভাবে পানি যখন সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয় তখন যে কাজটি হয়, সমুদ্রের নিচে কিন্তু অনেক টিলা পাহাড় পর্বত এগুলো রয়েছে, যেগুলো পানির নিচে নিমজ্জিত, এগুলোকে আমরা শৈলশিরা বলে থাকি। এই শৈলশিরাতে যখন সমুদ্রের তলদেশের স্রোতসমূহ বাধাপ্রাপ্ত হয় তখন সেগুলো একটি স্রোত থেকে একাধিক স্রোত বিভক্ত হয়ে নতুন নতুন স্রোতের সৃষ্টি করে। সুতরাং আমরা বলতে পারি যে শৈলশিরার অবস্থান সমুদ্র স্রোতের সৃষ্টি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের ধৈর্যের ব্যাঘাত ঘটবে, তাই আমি আজকের এই টেবিল টক পর্বে আলোচনা এখানেই সমাপ্ত করছি। তোমাদের যদি ভিডিওটি বা আলোচনা পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবে। পাশাপাশি তোমরা যদি মনে করো এই টেবিল টক পর্বটির প্রয়োজন আছে বা তোমাদের জানার জন্য এই পর্বটি তোমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।